অডিও বুক বাই মেহেদি চ্যানেলে আজকে আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদের একটি উপন্যাস পেন্সিলে আঁকা পরী। আপনাদের শোনার সুবিধার্থে এই উপন্যাসটি আমরা কয়েকটি পর্বে ভাগ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পেন্সিলে আঁকা পরী। আজকে শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। মোবারক সাহেবের গলার স্বর ভারী ও খসখসে। কোমল করে কিছু বলতে গেলে স্বর আরও ভারী হয়ে যায়। তবু তিনি চেষ্টা করলেন কোমল করে কিছু বলতে। মেয়েটার সঙ্গে শুরুতে একটু ভাব করে নেওয়া দরকার। অল্প বয়সী মেয়ে, গলা শুনেই যেন ঘাবড়ে না যায়। কি বলা যায়? নাম জিজ্ঞেস করা যেতে পারে। যে কোনো কথোপকথন নাম জানার মাধ্যমে শুরু হতে পারে। রাত 11টা। মেয়েটি এবং তিনি বিছানায় পাশাপাশি শুয়ে আছেন, অথচ তিনি তার নাম জানেন না। বেশ মজার ব্যাপার। মেয়েটিও নিশ্চয়ই তার নাম জানে না, নাকি জানে? এই জাতীয় মেয়েরা তলে তলে খুব চালাক চতুর হয়। নামধাম সব জেনে নিয়েছে হয়তো। মোবারক সাহেব হাসির মতো ভঙ্গি করে বললেন, তোমার নাম কি? মেয়েটি রিনরিনে গলায় বলল, টেপি। কি নাম বললে? টেপি। ট একারে টে, প ইকারে পি, টেপি। মোবারক সাহেব গম্ভীর গলায় বললেন, ফাজলামি করছো নাকি? ফাজলামি করব কেন? নাম জিজ্ঞেস করেছেন, নাম বললাম। মেয়েটা হাসছে, ঝনঝন শব্দে হাসছে। মোবারক সাহেব উঁচু গলায় বললেন, সত্যি সত্যি তোমার নাম টেপি? আমার বড় বোনের নাম হ্যাপি, তার সঙ্গে মিলিয়ে আমার নাম টেপি। আবারও খিলখিল হাসি। মেয়েটার গলার ভেতর কি একগাদা ক্রিস্টালের টুকরো রেখে দেয়া? হাসলেই ঝনঝন শব্দ, নাকি এই বয়সের মেয়েরা এরকম করেই হাসে? মোবারক সাহেবের ধারণা হলো মেয়েটা তার সঙ্গে ফাজলামি করছে। পুচকা একটা মেয়ে ফাজলামি করছে, ভাবাই যায় না। মেয়েটার বয়স কত? 20-21, নাকি তার চেয়েও কম? মেয়েটি ফাজলামি করছে কিনা নিশ্চিত হওয়া দরকার। কিভাবে নিশ্চিত হবেন মোবারক সাহেব বুঝতে পারছেন না। হ্যাপির সঙ্গে মিলিয়ে টেপি নাম কেউ রাখতেও পারে। লো ক্লাস ফ্যামিলিতে নাম নিয়ে কেউ মাথা ঘামায় না। প্রথম বাচ্চাটার নাম ঠিকঠাক মতো রাখে, তারপর উৎসাহ হারিয়ে ফেলে। তোমরা কি 2 বোন? না, 3 বোন। তৃতীয় বোনের নাম কি? পেপি। মোবারক সাহেব থমথমে গলায় বললেন, তৃতীয় বোনের নাম পেপি? জি। বোনদের নাম মিলিয়ে রাখতে হয়। নাম মিলিয়ে না রাখলে বেহেশতে বনে বনে দেখা হয় না। তুমি পড়াশোনা কতদূর করেছ? ক্লাস 5। কথাবার্তা শুনে তো মনে হয় ক্লাস 5-এর চেয়ে বেশি পড়েছ, এবং আমার ধারণা তুমি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো। আপনি মুরব্বী মানুষ, আপনার সঙ্গে রসিকতা করব কেন? তিনি বাতি জ্বালালেন। বাতি জ্বলা মাত্র মেয়েটি চেঁচিয়ে উঠল, বাতি নেভান, বাতি নেভান, গায়ে কাপড় নাই। তিনি বাতি নিভিয়ে দিলেন। টেপি সঙ্গে সঙ্গে বলল, এখন জ্বালেন, কাপড় পরেছি। তিনি বাতি জ্বালালেন না। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের কাছে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিলেন। লাইটার দিয়ে সিগারেট ধরালেন। লাইটারের আলোয় মেয়েটিকে দেখার ইচ্ছা করছিল। সেই ইচ্ছা দমন করলেন। তিনি সূক্ষ্ম এক ধরনের অস্বস্তি বোধ করছেন। মেয়েটির কোনো একটা ব্যাপার তার পছন্দ হচ্ছে না। সেটা যে কি তাও বুঝতে পারছেন না। মেয়েটির চুল থেকে কোনো রিপালসিভ গন্ধ কি আসছে? কিংবা শাড়ি থেকে ন্যাপথলিনের ঘ্রাণ? এইসব মেয়েরা তাদের ভালো শাড়িগুলোর ভাজে ভাজে ন্যাপথলিন দিয়ে রাখে, যেন পোকায় কেটে শাড়ি নষ্ট না করে। সিগারেট টেনে তিনি আরাম পাচ্ছেন না। তামাকের গন্ধটা অনেক কড়া লাগছে, বমি বমি লাগছে।
সিগারেট ফেলে দিতে হবে। টেবিল ল্যাম্পের কাছে অ্যাশট্রে থাকে, আজ নেই। হাউসকিপিং ঠিকমতো হচ্ছে না। তিনি খাট থেকে নামলেন। টেপি সঙ্গে সঙ্গে বলল, কোথায় যান? তিনি জবাব দিলেন না। অন্ধকারেই বাথরুমে ঢুকলেন। বাথরুমের বাতি জ্বালালেন। আয়নায় নিজেকে দেখলেন। যতটা না বয়স, তার চেয়েও কি বেশি দেখাচ্ছে? তার বয়স 53। আয়নায় একজন বুড়ো মানুষকে দেখা যাচ্ছে। তিনি জ্বলন্ত সিগারেট কমোডে ফেলে দিলেন। ফ্ল্যাশ টানলেন। পানির সঙ্গে সিগারেট চলে গেল না, ভাসতে থাকল। মুখে পানি ছিটিয়ে টাওয়েল হাতে শোবার ঘরে ঢুকলেন। শোবার ঘরের প্রধান সুইচটি টিপে দিলেন। একসঙ্গে 3টি বাতি জ্বলে ঘরটাকে ঝলমলে করে ফেলল। মেয়েটি তাকে মিথ্যা বলেছে। সে কাপড় পরেনি, গলা পর্যন্ত চাদর টেনে শুয়ে আছে। কৌতূহলী চোখে তাকে দেখছে। মেয়েটি দেখতে ভালো। বয়সের নিজস্ব সৌন্দর্য ছাড়াও বাড়তি কিছু তার মধ্যে আছে। রং শ্যামলা। রং শ্যামলা বলেই চোখের কাজল এত সুন্দর লাগছে। কাটা কাটা নাক মুখ। মেয়েটির চুল বেনি করা ছিল, এখন নেই। এক ফাঁকে নিশ্চয়ই খুলেছে। কখন খুলল? টেপি বলল, আপনার কি শরীর খারাপ করেছে? তিনি জবাব দিলেন না। তবে প্রশ্নটা শোনার পর থেকে তার শরীর একটু খারাপ লাগতে লাগল। মাথা ঝিম ধরে আছে। বমি ভাবটা যায়নি। তিনি শোবার ঘরের জানালার দিকে এগুলেন। একটা জানালা খুলে দিতে হবে। ঘরে বিশুদ্ধ কিছু বাতাস ঢুকুক। এয়ার কুলার চলছে বলে সবকটা জানালা বন্ধ। সিগারেটের ধোঁয়া ঘরে আটকে আছে। সিগারেটের ধোঁয়া যত বাসি হয়, তার উৎকট ভাব ততই বাড়ে। জানালার পাশে তার ফ্রিজার। শোবার ঘরে কেউ ফ্রিজার রাখে না, তিনি রেখেছেন। তার খুব ঘন ঘন পিপাসা হয়, তখন বরফ শীতল পানি খেতে হয়। এই ফ্রিজারটা ভালো, পানি রাখা মাত্র ঠান্ডা হয়। জানালা না খুলে তিনি তার ফ্রিজারের দরজা খুললেন। এখন তার কোনো পিপাসা হয়নি। তবু তিনি ঠিক করলেন আধা গ্লাস পানি খাবেন, এতে যদি অস্বস্তি ভাবটা কাটে। তিনি পানির বোতল বের করলেন। ফ্রিজারের ওপর 2টা পানির গ্লাস থাকার কথা, তাই আছে। তিনি গ্লাসে মেপে মেপে আধ গ্লাস পানি ঢাললেন। বেশিও না, কমও না। মেয়েটি বলল, কি খান? মদ? মোবারক সাহেব সহজ গলায় বললেন, না, পানি খাই। আমি ভাবছিলাম মদ। মেয়েটি আবার হাসছে। না, হাসি সুন্দর, ঝনঝনে শব্দটা শুনতে ভালো লাগছে। মোবারক সাহেব কখনো এক চুমুকে পানি খান না, গ্লাসে ছোট ছোট চুমুক দেন। আজ এক চুমুকে গ্লাস শেষ করে বললেন, তোমার নাম হচ্ছে টেপি, তাই তো? জি। শোনো টেপি, তুমি বাসায় চলে যাও। টেপি অবাক হয়ে তাকাচ্ছে। তার ভ্রু কুঁচকে গেছে। এতক্ষণ সে শুয়েছিল, এখন আধ শোয়া হয়ে বসল। বাসায় চলে যাব? হ্যাঁ। আপনি কি আমার ওপর রাগ করেছেন? রাগ করিনি। তুমি কাপড় পরো, কাপড় পরে বাসায় চলে যাও। এত রাতে বাসায় কিভাবে যাব? ড্রাইভার আছে, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে, অসুবিধা হবে না। তুমি থাকো কোথায়? অনেক দূরে থাকি, জয়দেবপুর। ড্রাইভারকে বললেই হবে। মোবারক সাহেব লক্ষ্য করলেন মেয়েটার চোখে মুখে ভয়ের চিহ্ন। সে চাদরের নিচেই ব্লাউজ পরার চেষ্টা করছে। ফুলতোলা চাদর দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। মেয়েটাকে ভালোমতো কাপড় পরার সুযোগ দেওয়ার জন্যেই তার এ ঘর ছেড়ে চলে যাওয়া উচিত। তিনি গেলেন না। এদের প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই। স্ট্রিট গার্লদের স্ট্রিট গার্লের মতোই ট্রিট করা উচিত। মেয়েটাকে অবশ্যই স্ট্রিট গার্লের মতো দেখাচ্ছে না, ভদ্র পরিবারের আহ্লাদী মেয়ের মতো লাগছে। কে জানে, মেয়েটা হয়তো এই জীবনেই সুখী। তোমার ওই জয়দেবপুরের বাসায় কে থাকেন? তোমার বাবা মা? মেয়েটি চাদর দাঁত দিয়ে চেপে ধরেই কথা বলছে। কথাগুলো অস্পষ্ট এবং জড়ানো শোনা যাচ্ছে। সে বলল, মা থাকে আর আমার ছোট মামা। বাবা কি মারা গেছেন? না, বাবা আমাদের সঙ্গে থাকে না। বোন দুজন থাকে, হ্যাপি আর পেপি। তোমার ভালো নাম কি? আমার একটাই নাম। আচ্ছা, আপনি কি আমার উপর রাগ করেছেন? মোবারক সাহেব জবাব দিতে গিয়েও জবাব দিতে পারলেন না। একটু চমকে উঠলেন, কারণ মেয়েটি চাদর ফেলে দিয়েছে। ব্লাউজ সে ঠিকমতো পরেনি।
বোতাম লাগানো হয়নি, ব্লাউজের নিচে কাচুলি নেই, গভীর আমন্ত্রণের ছবি। সে বলল, এত রাতে বাসায় গেলে আমার খুব অসুবিধা হবে, আমি বলে এসেছি সারা রাত শুটিং। মোবারক সাহেবের মনে পড়ল এই মেয়ে ছবিতে কাজ করে, এক্সট্রা, মূল নায়িকার সঙ্গে নাচে কিংবা গান গায়। নায়িকা যখন পুকুরে নেমে জলকেলি করে তখন সেও থাকে। নায়িকার ভেজা শরীরের সঙ্গে তার ভেজা শরীরও দেখা যায়। এই মেয়েটির ভেজা শরীর নিশ্চয়ই নায়িকার শরীরের চেয়ে অনেক সুন্দর। তোমার হাতে এখন যে ছবি তার নাম কি? প্রেম দেওয়ানা। ছবিতে তুমি যে চরিত্রটা করছো সেটা কি নায়িকার সখী? হুম, আমি খারাপ লোকদের আস্তানার একজন বাইজি। গান গাও না নাচো? নাচি। নাচ জানো? না, ড্যান্স মাস্টার আছে, শিখিয়ে দেয়। ওইগুলো নাচ না, হাত পা নাড়া। মোবারক সাহেব লক্ষ্য করলেন মেয়েটার কথা শুনতে তার ভালো লাগছে। দীর্ঘদিন একসঙ্গে এত কথা তিনি কারোর সঙ্গে বলেননি, আজ বলে ফেলেছেন। কথা বলতে ভালো লাগার কারণ কি? মেয়েটির গলার স্বর অস্বাভাবিক সুন্দর, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণটা স্থূল। খোলা ব্লাউজে মেয়েটি যে ভঙ্গিতে বসে আছে সে ভঙ্গিটা দেখতে ভালো লাগে। মোবারক সাহেবের মনে হল পুরুষ প্রলুব্ধ করার এই ভঙ্গিটা মেয়েটি আগেও ব্যবহার করেছে। এটি তার বহু ব্যবহৃত কৌশল। আপনি কি আমার নাচ দেখবেন? নাচ? আপনার ঘরে নাচের বাজনা আছে না? ইংরেজি বাজনা? তুমি তো নাচ জানো না, বাজনা থাকলে কি হবে? তাছাড়া নাচ দেখতে আমার ইচ্ছা করছে না। তুমি কাপড় পরো, কাপড় পরে চলে যাও। সারা রাত শুটিংয়ের কথা বলে এসেছি। বলবে শুটিং ক্যান্সেল হয়ে গেছে। তোমাদের শুটিং ক্যান্সেল হয় না? হয়, আমরা বলি প্যাক আপ। বাসায় গিয়ে তাই বলবে, বলবে শুটিং প্যাক আপ হয়েছে। আচ্ছা, আমি বলবো। এখন আপনি অন্য ঘরে যান, আমি শাড়ি পরব। অন্য ঘরে যেতে হবে না, আমার সামনেই পরো। আপনার সামনে আমি পরব কেন? আপনি কি আমার স্বামী? মেয়েটি কঠিন গলায় কথাগুলো বললেও তার মুখ হাসি হাসি। মোবারক সাহেব ঘর ছেড়ে গেলেন না, ওয়ার্ড্রোব খুললেন। হ্যাঙ্গারে পাঞ্জাবি ঝুলানো আছে, পাঞ্জাবির পকেটে মানিব্যাগ। মেয়েটিকে টাকা পয়সা আগেই দেয়া হয়েছে, আরও কিছু দেয়া যাক। তিনি 4টা 500 টাকার নোট বের করলেন। এক্সট্রা অভিনেত্রী হিসেবে এই মেয়ে কত রোজগার করে কে জানে? তুমি যে অভিনয় করো তাতে কত পাও? শিফট হিসেবে পাই, এক শিফটে 250 টাকা। কতক্ষণে এক শিফট? আধ ঘন্টায় এক শিফট। নাও, টাকাটা রাখো। কেন? খুশি হয়ে দিচ্ছি। খুশি তো আপনি হন নাই, আপনি বেজার হয়েছেন। না, আমি খুশি, নাও। মেয়েটি হাত বাড়িয়ে টাকা নিল। মোবারক সাহেব পাশের ঘরে চলে এলেন। এই কামরা শোবার ঘরেরই এক্সটেনশন। ছোট্ট একটা বসার ঘর, 4টা গদিয়াটা নিচু চেয়ার, একটা লেখার টেবিল। টেবিলের পাশে আরেকটা তাকে পার্সোনাল কম্পিউটার, ম্যাকিনটশ LC3। এই কম্পিউটার তিনি শুধুমাত্র দাবা খেলার জন্য ব্যবহার করেন। কম্পিউটারে দাবার ওপর খুব ভালো একটা প্রোগ্রাম আছে। ঘরের এক প্রান্তে বইয়ের শেলফ, একগাদা ইংরেজি ভূতের বইয়ে শেলফ ভর্তি। আসবাব বলতে এই। মোবারক সাহেব লেখার টেবিলে বসলেন। টেবিলের ওপর পেজমার্ক লাগানো একটা বই, স্টিভেন ওয়াইনবার্গের দ্য ফার্স্ট 3 মিনিটস। প্রথম চ্যাপ্টারে পেজমার্ক দেয়া। প্রথম চ্যাপ্টারের নাম দ্য জায়ান্ট অ্যান্ড দ্য কাউ, দৈত্য ও গরু। চ্যাপ্টারের শিরোনাম হিসেবে সুন্দর। তিনি পেজমার্ক দিয়েছেন, পড়তে শুরু করেননি। টেবিলের ওপর ইন্টারকমে ছোট্ট লাল বাতি জ্বলছে। ইন্টারকমের বোতাম টেপা মাত্র একতলা থেকে ইদ্রিস বলবে, স্যার সালাম আলাইকুম। এখন রাত বেশি না, 11টা 40। রাত 3টায় বোতাম টিপলেও সঙ্গে সঙ্গে ইদ্রিসের সাড়া পাওয়া যাবে। তিনি ইন্টারকমের বোতাম টিপলেন। সঙ্গে সঙ্গে ইদ্রিস বলল, স্যার সালাম আলাইকুম। ইদ্রিস, তুমি মেয়েটিকে পৌঁছে দিয়ে এসো। জি আচ্ছা স্যার। আজ আমার সাইড টেবিলে অ্যাস্ট্রে ছিল না কেন ইদ্রিস? ইদ্রিস জবাব দিল না। তিনি বুঝতে পারছেন ইদ্রিসের কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমছে। কেউ কি টেলিফোন করেছিল? আম্মা টেলিফোন করেছিলেন। আমি বলেছি আপনি ঘুমিয়ে পড়েছেন। ঠিক আছে। আম্মা বলেছেন খুব জরুরি। আচ্ছা। মোবারক সাহেব ইন্টারকম নামিয়ে রাখতেই দরজা ধরে মেয়েটি দাঁড়ালো। মেয়েটিকে এখন কেমন অসহায় লাগছে। সে ক্ষীণ গলায় বলল, আমি যাই।
আচ্ছা, আপনি আমার ওপর রাগ করেছেন কেন আমি বুঝলাম না। রাগ করিনি, আমি আরেকদিন তোমার নাচ দেখব। বের হব কোন দিক দিয়ে? দরজা খুলে হল ঘরে চলে যাও, সেখান থেকে নিচে নামার সিঁড়ি আছে। নিচে নামলেই দেখবে ইদ্রিস তোমার জন্য অপেক্ষা করছে। জি আচ্ছা। এত বড় বাড়ি কিন্তু কোনো শব্দ নেই, শুনশান নীরবতা। মোবারক সাহেব কাঠের সিঁড়ি বেয়ে মেয়েটির নেমে যাওয়ার শব্দ শুনলেন, কলাপসিবল গেট খোলার শব্দ শুনলেন, গাড়ি স্টার্ট দিয়ে বের হবার শব্দ শুনলেন। তখন তার মনে হলো মেয়েটিকে রেখে দিলে পারতেন। টুকটাক করে সুন্দর কথা বলছিল, মাঝে মাঝে অতি তুচ্ছ কথা শুনতেও ভালো লাগে। তিনি আবারও কলিং বেলে হাত রাখলেন। ইদ্রিস বলল, স্যার সালাম আলাইকুম। ইদ্রিস তাহলে মেয়েটির সঙ্গে যায়নি, ড্রাইভারের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। ইদ্রিস তাকে একা রেখে যাবে না, এটা ধরে নেওয়া যায়। ইদ্রিস। জি স্যার। বাসার সঙ্গে টেলিফোন কানেকশন দাও, রেহানার সঙ্গে কথা বলবো। জি আচ্ছা স্যার। তিনি টেলিফোন ধরার জন্য লবিতে চলে এলেন। তার শোবার ঘরে কোনো টেলিফোন নেই। কে, রেহানা? হ্যাঁ। ওমা, একটু আগে ইদ্রিস বলল তুমি ঘুমিয়ে পড়েছ। ভুল বলেছি, আমি জেগেই ছিলাম, বাতি নিভিয়ে শুয়েছিলাম। ইদ্রিস ভেবেছে ঘুমিয়ে পড়েছি। তুমি টেলিফোন করেছিলে কেন? নাজু অ্যাক্সিডেন্ট করেছে। নাজুটাকে মোবারক চিনতে পারলেন না। তার শ্বশুরবাড়ির দিকের কেউ হবে। রেহানার 10,000 আত্মীয় আছে ঢাকা শহরে, তাদের সবাইকে চেনা সম্ভব নয়, চেনার কোনো প্রয়োজনও নেই। ভয়াবহ অ্যাক্সিডেন্ট। কি হয়েছে শোনো। মোবারক সাহেব দীর্ঘ গল্প শোনার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিলেন। রেহানা অল্প কথায় কিছুই বলতে পারে না, সামারি অ্যান্ড সাবস্টেন্স বলে তার কিছু নেই। সেই ছোট্ট একটা গল্পকে রবারের মতো টেনে লম্বা করবে, মূল গল্প বলতে বলতে শাখা গল্পে চলে যাবে, সেখান থেকে যাবে প্রশাখায়। একসময় কোনটা আসল গল্প কোনটা প্রশাখা কিছুই বোঝা যাবে না। নাজু নিউ এলিফ্যান্ট রোডে মোজা কিনতে গিয়েছিল। বাটা সিগন্যালের কাছে যে দোকানগুলো ছিল সেখান থেকে মোজা কিনে গাড়িতে উঠেছে। আজ আবার তার ড্রাইভার আসেনি, নিজেই গাড়ি চালাচ্ছে। স্টার্ট নেবার সময় হঠাৎ অ্যাক্সিলেটরে চাপ দিয়ে ফেলেছে। সামনে এক লোক গ্যাস বেলুন বিক্রি করছিল, ওকে হিট করলো। মোবারক সাহেব ওয়াইনবার্গের বইয়ের পাতা ওল্টাচ্ছেন, পড়তে শুরু করবেন কিনা বুঝতে পারছেন না। অ্যাক্সিডেন্টের গল্প দীর্ঘ সময় পর্যন্ত চলার কথা, ক্লান্তিহীন কথা একজন মানুষ কি করে বলতে পারে? মোবারক সাহেব টেলিফোনের কথা শোনায় আবার মন দিলেন। মাঝখানে তিনি বোধহয় কিছু মিস করেছেন। এখন হচ্ছে জন্মদিনের কেকের কথা। অ্যাক্সিডেন্ট থেকে জন্মদিনের কেকের গল্প কিভাবে চলে এলো কে জানে। সোনারগাঁয়ে গিয়েছে কেকের জন্যে। ওরা বলল 2 কেজির কম হলেই কাল দিতে পারবে। 100 মানুষের জন্য 2 কেজি কেক, এ কি হবে? আধ চামচ করেও তো হবে না। তুমি বলো, জন্মদিনে 100 মানুষ হবে না? কার জন্মদিনে 100 মানুষ হবে মোবারক সাহেব কিছুই জানেন না। তারপরেও বললেন, আমার ধারণা 100-র বেশি হবে। এই তো তুমি বললে 100-র বেশি হবে, আমিও তাই বলছি। রুনির ধারণা কেউ আসবে না। মোবারক সাহেব কথার মাঝখানে কথা বলার মতো অভদ্রতা শেষ পর্যন্ত করলেন। ক্লান্ত গলায় বললেন, রেহানা শোনো, আমার প্রচণ্ড মাথা ধরেছে, আমি বরং শুয়ে পড়ি। কখন মাথা ধরল? সন্ধ্যা থেকেই। সে কি, কোনো ডাক্তার ডাকুনি? সামান্য মাথা ধরা, তার জন্য আবার ডাক্তার? মাথা ধরা কখনো সামান্য ভাববে না। অনেক মেজর ডিজিজের ফার্স্ট ওয়ার্নিং হচ্ছে মাথা ধরা। মাথা ধরাকে সিরিয়াসলি নিতে হবে। আচ্ছা, এখন থেকে সিরিয়াসলি নেব। রেহানা, রাখি। রেহানা কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। ঘুম আসছে কিনা তিনি বুঝতে পারছেন না। ক্লান্তি লাগছে। ক্লান্তি এবং ঘুম পাওয়া এক জিনিস নয়। রাত জেগে খানিকক্ষণ ভূতের গল্প পড়া যেতে পারে, ঘুম আনার জন্যে ভূতের গল্প খুব কাজে আসে। মোবারক সাহেব বিস্মিত হয়ে লক্ষ্য করলেন 500 টাকার নোট 4টি চাদরের ওপর পড়ে আছে। মেয়েটি কি ভুল করে ফেলে গেছে না ইচ্ছা করে ফেলে গেছে? অতি তুচ্ছ যে মানুষ, তারও খানিকটা অহংকার থাকে। সেই অহংকারের কারণে টাকা রেখে যাওয়া? তা বোধ হয় না। মেয়েটি শুধু যে টাকা ফেলে গেছে তাই না, চুলের ফিতাও ফেলে গেছে। মেয়েরা চুলের ফিতা, খোপার কাটা এইসব ব্যাপারে খুব সাবধানী হয়। এই মেয়েটি সম্ভবত ভালো মনের। সে হয়তো ভেবেছে তার হ্যান্ডব্যাগে টাকাগুলো রেখেছে, আসলে রাখেনি। তিনি ভূতের গল্পে মন দেবার চেষ্টা করলেন।
এলিন নামের একটি মেয়ে একা একা তার অ্যাপার্টমেন্ট হাউস থাকে। 7-Eleven শপে কাজ করে রাত 10টার দিকে ফেরে। শীতের রাত, ঘন কুয়াশা পড়েছে। ঘন কুয়াশার জন্যে এলিনের মনে হচ্ছে কে যেন তাকে ফলো করছে। সে যখন হাঁটে তখন পেছন থেকে জুতার শব্দ পাওয়া যায়। সে থেমে গেলেই জুতার শব্দ থেমে যায়। এলিন ভয় পেয়ে থমকে দাঁড়ালো। বলল, কে? আমি। যে আমি বলল তার গলার স্বর খুব পরিচিত মনে হচ্ছে, অথচ এলিন সেই পরিচিত শব্দ চিনতে পারছে না। এলিন ভয়ে ভয়ে বলল, কুয়াশার জন্য আমি তোমাকে পরিষ্কার দেখতে পারছি না, তুমি কি দয়া করে এগিয়ে আসবে? খটখট জুতার শব্দ করে যে এগিয়ে এলো সে দেখতে অবিকল এলিনের মতো, পোশাকও পরেছে এলিনের মতো। গলায় লাল স্কার্ফ, হাতে হলুদ দস্তানা, গায়ে ছাইরঙা ব্লেজার। মোটামুটি জমাট গল্প। খুব জমাট গল্পে মোবারক সাহেবের ঘুম ধরে যায়। মস্তিষ্কের একটি অংশ গল্পটা পড়তে চায়, অন্য অংশ বলে শুয়ে পড়ো। চোখের পাতা ভারী হয়ে আসে। গল্পটা পড়ার জন্যে উৎসাহ যত বাড়ে, ঘুমও তত বাড়ে। আজ তা হচ্ছে না। আজ তিনি সূক্ষ্ম এক ধরনের যন্ত্রণা অনুভব করছেন। যন্ত্রণাও ঠিক না, অস্বস্তি। মশারি খাটিয়ে ঘুমোতে যাওয়ার পর কেউ যদি সেখানে ফুটো আবিষ্কার করে তখন যেমন অস্বস্তি লাগে, সেরকম অস্বস্তি। চোখে ঘুম না আসা পর্যন্ত মনে হয় এই বুঝি ফুটো দিয়ে মশা ঢুকে গেল। তার অস্বস্তির কারণটা কি? মেয়েটি এই বিছানাতেই শুয়েছিল, চাদর বদলানো হয়নি। তার গায়ের গন্ধ চাদরে লেগে আছে, এই জন্যে কি অস্বস্তি? মোবারক সাহেব বিছানার চাদর বদলালেন, বালিশের ওয়ার বদলালেন, লাভ হল না। রাত 4:30 পর্যন্ত তিনি অঘুম্য বসে রইলেন, অথচ তার ঘুম দরকার। কাল সন্ধ্যায় তিনি জাপান যাবেন। তার একটা জাহাজ টেরিফ আইন ভঙ্গের দায়ে জাপানে আটকা পড়েছে। জাহাজের স্কিপারের লাইসেন্সেও নাকি কি সমস্যা আছে। তাকে যেতে হবে। দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণের আগে আরাম করে ঘুমানো প্রয়োজন ছিল। তিনি ভূতের বই বন্ধ করে উঠে দাঁড়ালেন। একটা হিপনল, তার সঙ্গে 2টা প্যারাসিটামল। ওষুধ খাওয়ার পর গরম 1 কাপ কফি খেলে ভালো হতো। কফি খেলে সবার ঘুম চটে যায়, তার উল্টোটা হয়, ঘুম পায়। মোবারক সাহেব ওষুধ খেয়ে পাশের ঘরে গেলেন। ইন্টারকম তোলা মাত্র ইদ্রিস বলল, স্যার সালাম আলাইকুম। মোবারক সাহেবের ধারণা তিনি যে কদিন এ বাড়িতে থাকেন সে কদিন ইদ্রিস ঘুমায় না, ইন্টারকমের পাশে জেগে বসে থাকে। ইদ্রিস। জি স্যার। কড়া করে 1 কাপ কফি খাওয়াও তো। জি আচ্ছা স্যার। ওই মেয়েকে কি দিয়ে এসেছে? অনেক আগেই গাড়ি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে। তিনি আবার শোবার ঘরে চলে এলেন। বাতি নিভিয়ে ঘর অন্ধকার করে গরম কফির জন্য অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ তার মনে হলো মেয়েটিকে তার সঙ্গে জাপানে নিয়ে গেলে কেমন হয়। মেয়েটির জন্যে সেটা একটা অকল্পনীয় ব্যাপার হবে না? সে হয়তো জীবনে প্রথম প্লেনে চড়বে, জীবনের প্রথম দেশের বাইরে যাবে। পদে পদে বিস্মিত হবে। তিনি খুব কাছ থেকে সেই বিস্ময় দেখবেন। বিস্মিত মানুষকে দেখতে ভালো লাগে। তার আশপাশে যারা থাকে তারা কেউ বিস্মিত হয় না। তিনি নিজেও বিস্মিত হওয়া ভুলে গেছেন। একদিনে মেয়েটির পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করা সমস্যা নয় বলেই তিনি মনে করেন। লোকমানকে খবর দিলে সে ব্যবস্থা করবে। লোকমান পারে না এমন কাজ নেই। যে কোনো কাজ দিয়ে তিনি যদি লোকমানকে বলেন, লোকমান পারবে না, লোকমান হতাশ চোখে তাকিয়ে থাকবে, মাথা চুলকাবে, ছোট্ট নিঃশ্বাস ফেলবে। তার ভাব দেখে মনে হবে সে গভীর সমুদ্রে পড়েছে, কিন্তু বলবে সম্পূর্ণ উল্টো কথা। অস্পষ্ট গলায় প্রায় ফিসফিস করে বলবে, কেন পারবো না? এই ধরনের কথা বলার লোক খুব দ্রুত কমে যাচ্ছে। কোনো কাজ দিলে বেশিরভাগ লোক বলে, স্যার চেষ্টা করে দেখব। সেই চেষ্টাটাও করে না। দরজায় টোকা পড়ছে। গরম কফি নিয়ে ইদ্রিস চলে এসেছে। লোকমানের মতো এই আরেকজন, কুকুরের মতো অনুগত। ইদ্রিস, ভেতরে আসো। ইদ্রিস ঘরে ঢুকল। মোবারক সাহেবের দিকে চোখ তুলে তাকাল না, কখনো তাকায় না। টেবিলে কফির কাপ নামিয়ে রাখল। মোবারক সাহেব কাপ হাতে নিয়ে ছোট্ট একটা চুমুক দিয়ে বললেন, কফি ভালো হয়েছে। শোনো ইদ্রিস, আমি সকাল 10টা পর্যন্ত ঘুমোবো। জি আচ্ছা স্যার। লোকমানকে আমার একটু দরকার। 10টার সময় আসতে বলবো স্যার?
তিনি জবাব দিলেন না, চুপ করে রইলেন। এখন কি স্যার টেলিফোনে ধরে দেব? কথা বলবেন? মোবারক সাহেব একটু চমকে গেলেন। এই মুহূর্তে তিনি ঠিক টেলিফোনে কথা বলার কথাই ভাবছিলেন। খুব যারা অনুগত তাদের মধ্যে টেলিপ্যাথিক সেন্স কাজ করে। ব্যাপারটা তিনি আগেও লক্ষ্য করেছেন। কুকুর তার প্রভুর মোড বুঝতে পারে। কুকুরের মতো যারা অনুগত তারাও পারে। দাও, টেলিফোনে ধরে দাও। জি আচ্ছা স্যার। তিনি হালকা চুমুকে কফি খাচ্ছেন। কফি খেতে তার ভালো লাগছে। ইদ্রিস এখনও টেলিফোনের লাইন দেয়নি, এখন দেবেও না। স্যারের কফি খাওয়া কখন শেষ হবে তার জন্য অপেক্ষা করবে। তিনি কফি শেষ করে কাপ টেবিলে রাখার সঙ্গে সঙ্গে টেলিফোন বাজল। এও কি টেলিপ্যাথিক যোগাযোগ? স্যার, আমি লোকমান। আপনার শরীর ভালো স্যার? হ্যাঁ, তুমি কেমন আছো লোকমান? আপনার দোয়া স্যার। এত রাতে তোমাকে জাগালাম। কোনো অসুবিধা নাই স্যার, আমি জেগেই ছিলাম। জেগেছিলে কেন? স্যার, আমার একটা অসুখ আছে, রাতে ঘুম হয় না। জানতাম না তো। আমাকে খোঁজ করছিলেন কেন স্যার? শোনো লোকমান, কাল দিনের ভেতর তুমি একটা পাসপোর্ট এবং জাপানের ভিসার ব্যবস্থা করতে পারবে? পাসপোর্ট কোনো ব্যাপার না স্যার। ভিসা পাওয়া যাবে না? কাল তো স্যার রোববার, জাপান এম্বাসি বন্ধ, সব ফরেন এম্বাসি বন্ধ। ভিসা তাহলে সম্ভব না? সম্ভব না এমন কথা তো স্যার আমি বলিনি। পারবে? কেন পারবো না? মোবারক সাহেব তৃপ্তির হাসি হাসলেন। লোকমান বলল, স্যার যাবে কে? তুমি সকালে চলে এসো, তখন বলবো। জি আচ্ছা স্যার। কতদিন ধরে তুমি রাতে ঘুমোতে পারো না? অনেক দিন স্যার। অনেক দিন মানে কতদিন? প্রায় 4 বছর। ও আচ্ছা, টেলিফোন তাহলে রাখি? জি আচ্ছা স্যার, আমি সকালে চলে আসব। মোবারক সাহেব টেলিফোন নামিয়ে রেখে বাথরুমে ঢুকে হাত মুখ ধুলেন। অনেকক্ষণ ধরে দাঁত ব্রাশ করলেন। কফির মিষ্টি স্বাদ মুখে নিয়ে ঘুমোতে যাওয়া যায় না। একটু পান খেতে পারলে হতো। মৌরি দেয়া ছোট্ট এক খিলি পান। চোখে ঘুম জড়িয়ে আসছে। পরপর দুবার হাই উঠল। শরীরে অক্সিজেনের অভাব হচ্ছে। লোহিত কণিকারা ক্লান্ত হয়ে পড়েছে। তারা এখন আর আগের মতো অক্সিজেন নিয়ে ছোটাছুটি করতে পারছে না। তিনি জানালার ভিনিশিয়ান ব্লাইন্ডগুলো টেনে দিলেন। দিনের আলো যেন ঘরে না ঢোকে। 5 ঘন্টা তিনি এক নাগারে ঘুমোবেন। 5 লং আওয়ার্স, 300 মিনিটস। পুরোপুরি বিছানায় যাবার আগে আবারও কি মনে করে ইন্টারকমের বোতাম টিপলেন। ইদ্রিস সঙ্গে সঙ্গে বলল, সালাম আলাইকুম স্যার। তার বোধহয় লোকমানের মতো অনিদ্রা রোগ আছে। ইদ্রিস? জি স্যার। লোকমানের সকালে আসার দরকার নেই, ওকে নিষেধ করে দিও। জি আচ্ছা স্যার। ঘুমের ওষুধ, গরম কফি, সারাদিনের ক্লান্তি সব একসঙ্গে চেপে ধরেছে। মোবারক সাহেব ঘুমে তলিয়ে যেতে ধরেছেন। তার কেমন যেন একা লাগছে, একটু ভয়ও লাগছে। একজন কেউ পাশে থাকলে ভালো লাগত। গভীর ঘুমে তলিয়ে যাবার সময় একজন কাউকে ছুঁয়ে থাকতে ইচ্ছা করে। মোবারক সাহেব অস্বস্তি বোধ করছেন। কি একটা জিনিস যেন তাকে পীড়া দিচ্ছে। টেপি নামের মেয়েটির শরীরের গন্ধ? হতে পারে। মানুষ চলে যায়, কিন্তু সে তার গায়ের গন্ধ রেখে যায়। এই গন্ধ মোবারক সাহেবের পরিচিত, খুবই পরিচিত। এই জন্যেই কি তার অস্বস্তি লাগছে? কি বিশ্রী নাম মেয়েটার। নাম বদলে দিতে বলতে হবে। মেয়েটার জন্য সুন্দর একটা নাম দরকার। ময়ূরাক্ষী নামটা কেমন? ময়ূরের মতো চোখ। ময়ূরের চোখ কি সুন্দর? তিনি জানেন না। ময়ূর দেখেছেন, কিন্তু ময়ূরের চোখের দিকে বিশেষ করে তাকিয়ে দেখেননি। মানুষের চোখের তুলনা মানুষের চোখের সঙ্গেই হওয়া উচিত, পাখির চোখের সঙ্গে নয়। গন্ধটা নাকে লাগছে। মোবারক সাহেব পাশ ফিরলেন। 9টা থেকে মুখে মেকআপ নিয়ে রেশমা বসে আছে। ইন্টার কাটে তার একটা ক্লোজ আপ যাবে। গুরুত্বপূর্ণ কিছু না। এক্সট্রাদের ক্লোজ আপ কখনো গুরুত্বপূর্ণ হয় না। মূল শটগুলো ঠিকঠাক থাকার জন্য এক্সট্রাদের 2-1টা ক্লোজ আপ মাঝে মাঝে চলে আসে। চোরাকারবারিদের আস্তানায় সেট পড়েছে। নায়ক ফরহাদ চোরাকারবারিদের হাতে ধরা পড়েছে। তাকে একটা খাম্বার সঙ্গে বাঁধা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে। এই উপলক্ষে চোরাকারবারিদের মধ্যে আনন্দের বান ডেকে যাচ্ছে। মদ খাওয়া হচ্ছে। ফ্লোরে নাচের ব্যবস্থাও আছে। একদিকে ছবির হিরো আগুনে পুড়বে, অন্যদিকে নাচ চলবে।
নায়ক ফরহাদের শট নেওয়া হচ্ছে, চোরা কারবারিদের শট নেওয়া হচ্ছে। ফরহাদ সুপারহিট নায়ক, পরপর 3টি ছবি তার হিট করেছে। বিজ্ঞাপনে তার সম্পর্কে লেখা হয় গ্যালাক্সি হিট রোমান্টিক হিরো ফরহাদ খান। সবার নজর হিরোর দিকে। হিরোর হাত বাঁধা বলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিজান তাকে এখন সিগারেট খাওয়াচ্ছে। জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরছে এবং ঠোঁট থেকে সরিয়ে নিচ্ছে। ক্যামেরা রেডি করা আছে। হিরোর সিগারেট খাওয়া শেষ হলেই শট নেওয়া হবে। হিরো ডায়লগ বলবে, দীর্ঘ ডায়লগ। তোরা আমার শরীরকে ধরেছিস, আমার শরীর বন্দী, কিন্তু আমার মন মুক্ত বিহঙ্গীর মতো স্বাধীন। মনকে বন্দী করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। হিরো সিগারেটে টান দিয়ে বলল, ডায়লগ করা, ক্ল্যাপ পড়বে, তবে বিহঙ্গী ফিহঙ্গি রিক্সাওয়ালারা বুঝবে না, পাখি করতে হবে। ডিরেক্টর আজমল তরফদার হাসি মুখে বললেন, অবশ্যই। হারামজাদা স্ক্রিপ্ট রাইটারের মাথার মধ্যে ঘুরে ডিকশনারি। বিহঙ্গ? বিহঙ্গ আবার কি? মিজান, ডায়লগ ঠিক করে খাতায় লিখে ফেলো। ফরহাদ ভাই, আপনি রেডি? একটা মনিটর দিবেন নাকি? মনিটর লাগবে না, ডাইরেক্ট টেক। ওকে, লাইটস। আলো জ্বলল। হিরো বলল, শটটা কীরকম, ক্লোজ আপ? ক্লোজ আপ ভালো হবে না, লং শট থেকে ঝুম করে ক্লোজে আসুন। আজমল তরফদার মনে মনে বললেন, হারামজাদা এখন ডাইরেকশনে চলে আসছিস, শটের তুই বুঝোস কি? মনে মনে যা বলা হলো মুখে তা বলা হলো না। মুখে বলা হলো, ঠিক ধরেছেন ফরহাদ ভাই, আপনার শর্ট সেন্স মারাত্মক। লাস্ট ডায়লগে মুখের ওপর ঝুম করে বিগ ক্লোজ আপে চলে যাবে, শুধু চোখ। কেমন হবে রে মিজান? ভালো হবে ওস্তাদ, শটের মতো শট। জুম লেন্স লাগা, ক্যামেরার পজিশন চেঞ্জ কর। ক্যামেরার পজিশন চেঞ্জ করে জুম লেন্স লাগাতে সময় লাগলো। জুম লেন্স ছিল না, বাড়ি স্টুডিও থেকে ভাড়া করে আনতে হলো। এই ফাঁকে অন্য শট নেওয়া যেত, তার জন্যে আবার নতুন করে লাইটিং। সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো গ্যালাক্সি হিরো প্রতিটা শটে নাক গলাবেন। দরকার কি? তার শট না নিয়ে অন্যের শট নিলে তিনি রাগও করতে পারেন। তাকে বলা হয়েছে এক নাগারে তার কাজ শেষ করে অন্য কাজ করা হবে। গ্যালাক্সি হিরো বললেন, জুম লেন্স আনতে দেরি হবে? আজমল তরফদার হাই তুলতে তুলতে বললেন, না, দেরি হবে না। এইসব আপনারা আগে ব্যবস্থা রাখেন না, শেষ সময় দৌড়াদৌড়ি, অপমানসূচক কথা। তবে গ্যালাক্সি হিরোর এ ধরনের অপমান গায়ে মাখতে নেই। দুধ দেবে গরু লাথি দেবে, গায়ের ওপর পেচ্ছাপ করে দেবে। জগতের এই হলো নিয়ম। তবে দিন আসবে, তখন এই হিরোকেই মুখে রং মেখে সারাদিন বসে থাকতে হবে। কখন শটের জন্যে ডাক পড়ে, খুব সহজে সেই ডাক আসবে না। হাতের বাঁধন খুলে দিন, বিশ্রাম করি। ডিরেক্টর সাহেবের ইঙ্গিতে ফ্লোর বয় হাতের বাঁধন খোলার জন্য ছুটে গেল। হিরো বিরক্ত মুখে বললেন, কফি দিতে বলেন, নর্মাল না, এক্সপ্রেসো। ইস্টার্ন প্লাজায় ভালো এক্সপ্রেসো পাওয়া যায়, একজন কাউকে পাঠিয়ে দিন, কাছেই তো। ফ্লোর বয় আরেকজন চলে গেল এক্সপ্রেসো কফির সন্ধানে। হিরো চেয়ারে গা এলিয়ে বসতে বসতে বললেন, আজ আমাকে একটু সকাল সকাল ছাড়তে হবে, একটা জন্মদিন আছে, যেতেই হবে। আজমল ভাই, মাইন্ড করবেন না, পরে পুষিয়ে দেব। আজমল তরফদার মনে মনে কুৎসিত একটা গালি দিলেন, মুখে কিছু বললেন না। তার মেজাজ খুবই খারাপ হয়েছে। বিকেল 4টা পর্যন্ত শিফট। বেটা 11টার মধ্যে চলে গেলে কাজ কিছুই হবে না, শিফটের টাকা পুরোটাই যাবে। আজমল ভাই, মুখ বেজার করে বসে আছেন কেন? না, বেজার হব কেন? আজ একটু আর্লি যাব ঠিকই, কিন্তু পুষিয়ে দেব, দেখবেন টপটপ কাজ নামিয়ে দেব। বার্নিং সিন কি আজই হবে? আজমল তরফদার আবার হাই তুললেন, মনে মনে বললেন, ক অক্ষর শুকর মাংস, কিন্তু ইংরেজি বুলি বেরোচ্ছে। বার্নিং সিন? বার্নিং সিন আমি তোর পাছা দিয়ে। রেশমার সকাল থেকেই মাথা ধরা। কাল রাতে ওই বুড়ো যখন চলে যেতে বলল, তখনই রাগে তার মাথা ধরে গিয়েছিল। সেই মাথা ধরা এখনো যায়নি। যতই সময় যাচ্ছে ততই বাড়ছে। এখন মনে হয় জ্বর আসছে। তার শট হয়ে গেলে সে বাড়ি চলে যেতে পারত। শট হবে না বলে মনে হয়। না হলেও রাত 11টা পর্যন্ত বসে থাকতে হবে। গরম এক কাপ চা খেলে মাথা ধরাটা কমত। প্রোডাকশনের কাছে চা চাইলে পাওয়া যাবে বলে মনে হয় না।
এক্সট্রাদের ঘন ঘন চা দেবার নিয়ম নেই, তবু চেষ্টা করে দেখা যেতে পারে। চায়ের দায়িত্বে যে ফ্লোর বয়, রেশমা তার কাছে গিয়ে মধুর গলায় বলল, সৌর ভাই, চা দেবেন? খুব মাথা ধরেছে। চা নাই। চা আছে। না বলছেন কেন? ছবির শুটিং চা ছাড়া চলে? সবুর বিরক্ত চোখে তাকালো। ফ্লোর বয়রা সাধারণত মেরুদণ্ড ছাড়াই জন্মগ্রহণ করে। এক্সট্রারা আশেপাশে থাকলে মেরুদণ্ড ফিরে পায়। দিন না এক কাপ চা। অসম্ভব মাথা ধরেছি। ক্যান্টিনে গিয়ে চা খাও। তাহলে ক্যান্টিনে চা খাওয়ার পয়সা দিন। ওরে বাপরে, ম্যাডামের মতো কথা। রেশমা ক্যান্টিনে যাওয়াই ঠিক করল। কাউকে বলে যাওয়া উচিত কিনা সে বুঝতে পারছে না। তার শট এখন নেওয়া হবে না, এ ব্যাপারে সে 100% নিশ্চিত। তারপরেও প্রোডাকশনের কারোর যদি চোখে পড়ে সে আশেপাশে নেই, অমনি মাথায় আগুন ধরে যাবে। প্রোডাকশন সবসময় রেগে থাকে। রাগ ঝাড়ার মানুষ দরকার। এক্সট্রারা সেই মানুষ। রেশমা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিজানের কাছে গেল। প্রায় ফিসফিস করে বলল, আমার শটটা কখন হবে? মিজান ভ্রুকুচকে তাকালো, যেন এমন অসৌজন্যমূলক কথা সে তার জীবনে শোনেনি। দেরি হবে? জানি না। ক্যান্টিন থেকে এক কাপ চা খেয়ে আসি মিজান ভাই। যাব আর আসবো। মিজান জবাব দিল না। সে মুখ ভর্তি করে পান খাচ্ছিল। ফ্লোরের ভেতরেই পানের পিক ফেলল। এত কথা বলার তার সময় নেই। যাব মিজান ভাই। মিজান খেকিয়ে উঠল। সব সময় বিরক্ত করিস কেন? কানের কাছে জ্ঞান জ্ঞান না করলে ভালো লাগে না? কাজের সময় যন্ত্রণা। রেশমা সরে এলো। জুম লেন্স চলে এসেছে। ক্যামেরায় মাউন্ট করানো হচ্ছে। হিরোর হাত খাম্বার সঙ্গে বাঁধা হচ্ছে। মেকআপ ম্যান চুল ঠিকঠাক করে দিচ্ছে। চোরা কারবারিদের সঙ্গে ভয়ঙ্কর ধরনের ধস্তাধস্তির পর সে ধরা পড়েছে। তাতে তার চুলের ভাঁজের কোনো ক্ষতি হয়নি। হিরোর শটে অনেক সময় লাগবে। এই ফাঁকে নিশ্চিন্ত মনে ক্যান্টিনে চা খেতে যাওয়া যায়। ক্যান্টিনে গাদাগাদি ভিড়। কলিজির গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। দুজন বয় সিঙ্গারা দিয়ে কুল পাচ্ছে না। রেশমা বসার জন্যে খালি চেয়ার খুঁজছে। দি রোজ মুভিজের অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার দিলদার খা হাত উঁচু করে আগ্রহের সঙ্গে ডাকল, এই যে ম্যাডাম, এদিকে আসেন। দিলদার খা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার হলেও তার মূল কাজ মেয়ে মানুষের দালালি। ফিল্ম লাইনের মেয়েদের প্রতি বাইরের মানুষের আগ্রহ প্রচুর। ভালো অঙ্কের টাকা খরচেও এদের আপত্তি নেই। যোগাযোগটা সমস্যা। দিলদার খা এই সমস্যার সমাধান করে। ভালো মতোই করে। দুপক্ষ থেকেই তার কমিশনের ব্যবস্থা আছে। দিলদার বলল, ম্যাডাম কি খাবেন বলেন? কিছু না, চা। শুধু চা খাবেন কেন ম্যাডাম? আমার ওপর রাগ করেছেন? ম্যাডাম ম্যাডাম বলবেন না তো দিলদার ভাই। মেয়ে ছেলে মাত্রই আমার কাছে ম্যাডাম। তা সে চাকরানি হোক কিংবা নায়িকাই হোক। ওই দেখি ম্যাডামকে দুটো সিঙ্গারা দে। রেশমা সিঙ্গারা খাচ্ছে। খুব সাবধানে খেতে হচ্ছে যাতে ঠোঁটের লিপস্টিক উঠে না যায়। সিঙ্গারা খেতে গিয়ে সে টের পাচ্ছে তার খুব খিদে লেগেছে। প্রোডাকশন থেকে সকালে ভালো নাস্তা দেওয়া হয়েছিল, কেক, চানাচুর, কলা, একটা মিষ্টি। তারপরেও এতটা খিদে থাকার কথা না। দিলদার খা রেশমার কাছে ঝুঁকে এসে বলল, প্রেম দেওয়ানার শুটিং হচ্ছে? জি। রোল কি? রোল কিছু না। কোনো ডায়লগ আছে? দুটো ডায়লগ আছে। ফিল্ম লাইনে কতদিন হলো? 2 বছর। তাহলে তো চিন্তার কথা। চিন্তার কথা কেন? দিলদার খা সিগারেট ধরাতে ধরাতে বলল, তোমার চেহারা সুন্দর, বয়স সুন্দর, কথাবার্তা সুন্দর। 3 সুন্দর নিয়েও 2 বছরে যদি কিছু না হয় তাহলে আর হবে না। এক্সট্রা থেকে নায়িকার ছোট বোন, নায়িকার ছোট বোন থেকে নায়িকা। হয় না যে তা না, হয়। তবে 2 বছরের মধ্যে হয়। 2 বছরে না হলে নো হোপ। 2 বছর পার করে দেওয়ার পর ধরে নিতে হবে এক্সট্রা হিসেবে রাইট ইন, এক্সট্রা হিসেবে লেফট আউট। হা হা। হাসছেন কেন? এটা তো হাসির কোনো কথা না। অবশ্যই হাসির কথা। শ্রীদেবীর মতো তোমার চেহারা। এই চেহারায় লাভ কি হলো? এক্সট্রার পার্ট আর মাঝে মধ্যে খ্যাপ মারা। আস্তে কথা বলেন দিলদার ভাই। আস্তেই তো বলছি। শোনো ম্যাডাম, বাইরের ক্ষেপ কমায় দাও। শরীরের সর্বনাশ হয়ে যায়। ফিল্ম লাইনে শরীরটাই আসল। মন ভেঙে গেলে কোনো ক্ষতি নাই, শরীর ভাঙলে সর্বনাশ। উঠে দিলদার ভাই। উঠবে কি? বসো না, চা খাও আরেক কাপ। না, কাজ আছে। খাও খাও, আরেক কাপ চা খাও। ওই ম্যাডামকে আরেক কাপ গরম চা।
সে দ্বিতীয় কাপ চা নিল। দিলদার খাঁ আরও খানিকটা ঝুঁকে এলো। রেশমা অস্বস্তি বোধ করছে। দিলদার খাঁর মূল কাজ যে দালালি, এটা কারো অজানা নয়। তার কোনো মেয়ের সঙ্গে ফিসফিস করে কথা বলার একটাই অর্থ। দিলদার খাকারি দিয়ে গলা পরিষ্কার করে বলল, আমার বাসার ঠিকানা জানো না? রেশমা ঠিকানা জানে না, তবু বলল জানে। টেলিফোন নিয়েছি, টেলিফোন নাম্বারটা লিখে রাখো। ইমার্জেন্সি টাকা পয়সার দরকার হলে টেলিফোন করে দিও। আমার কাছে ভালো ভালো পার্টি আছে, সব ভদ্রলোক। একটাও 2 নম্বরই ভদ্রলোক না, আসল ভদ্রলোক, হাঙ্গি পাঙ্কি নাই। এইসব কাজ এখন আমি করি না দিলদার ভাই। দিলদার হাসল, পরক্ষণেই হাসি বন্ধ করে বলল, না করাটা তো ভালো। তারপরেও ধরো হঠাৎ টাকা পয়সার দরকার হয়ে গেল, টাকা তো আসমান থেকে পড়ে না, ব্যবস্থা করা লাগে। বর্তমানের ব্যবস্থা ছাড়াও ভবিষ্যতের ব্যবস্থা করে রাখতে হয়। আজ তোমার চেহারা আছে, স্বাস্থ্য আছে, 2 দিন পরে কি থাকবে? থাকবে না। হঠাৎ একটা বড় অসুখ হয়ে গেল, তখন পানি পড়া মাগনা পাওয়া যায়, ওষুধ মাগনা পাওয়া যায় না, খরিদ করা লাগে। কাগজ কলম তোমার আছে? না। কাগজ কলম আমার কাছেই আছে, টেলিফোন নাম্বার লিখে দিচ্ছি, যত্ন করে রেখে দিও। কখন দরকার হয় কিছুই বলা যায় না। উঠি দিলদার ভাই। আচ্ছা, আমাদের প্রোডাকশনের কাজ শুরু হচ্ছে, দেখি সেখানে তোমার জন্য কোনো ভালো সাইড রোল পাওয়া যায় কিনা। ফ্লোরে ফিরে রেশমা হতভম্ব হয়ে গেল। শুটিং প্যাক আপ হয়ে গেছে। আজমল তরফদার শুকনো মুখে বসে আছেন। ইলেকট্রিসিটি চলে গেছে বলে ফ্যান ঘুরছে না। একজন ফ্লোর বয় তাকে প্রবল বেগে তালের পাখা দিয়ে হাওয়া করছে। তারপরেও আজমল তরফদার ঘামছেন। ইউনিটের সব লোকজন কেমন যেন গম্ভীর, তারা আশপাশেই ঘোরাঘুরি করছে। শুটিং প্যাক আপ হওয়ার মূল কারণ হল নায়ক ফরহাদের সঙ্গে ডিরেক্টর সাহেবের খিটিমিটি হয়েছে। নায়ক এক পর্যায়ে বলেছেন, এই ছবির কাজ করব না বলেই ফ্লোর থেকে বের হয়ে গাড়িতে উঠেছেন। আজমল তরফদার ক্লান্ত গলায় বললেন, আজ হোক কাল হোক এই নখরামি যে সে আমাদের সঙ্গে করবে এটা জানতাম। আমার সঙ্গে তার কোনো খিটিমিটি হয়নি, সে যা বলেছে আমি শুনেছি। তার অন্যায় কথা শুনেও আমি বলেছি ঠিক আছে, তারপরেও সে ফ্লোর থেকে চলে গেল। ঘটনাটা কি? ঘটনা তোমরা কেউ জানো না, জানি আমি। ঘটনা বলি শোনো। তার সঙ্গে আমাদের ছবির কন্ট্রাক্ট হয় 2 বছর আগে। 1 লাখ টাকায় কন্ট্রাক্ট। 1 লাখ টাকা পেয়ে সে তখন হাতে আসমানের চাঁদ পেয়েছে, খুশিতে গুলগুলা। এর মধ্যে ঘটনা ঘটল, তার 3টা ছবি হয়ে গেল সুপারহিট। 1 লাখ টাকা থেকে বেড়ে তার রেমুনারেশন 1 লাফে হয়ে গেল 4 লাখ। আমাদের সঙ্গে আগের চুক্তি 1 লাখের চুক্তি, ব্যাটা গেছে ফেসে। এখন চাচ্ছে মোচড় দিয়ে আরও কিছু বের করে নিতে। এই হচ্ছে ব্যাপার, শুভঙ্করের অঙ্ক। মিজান বলল, আমরা এখন স্যার করব কি? টাকা বাড়াবো? দেখি, যদি বলেন সন্ধ্যার পর ফরাদ ভাইয়ের বাসায় গিয়ে হাতে পায়ে ধরে করো যা ইচ্ছা। আপনি সঙ্গে গেলে ভালো হয়। স্যার যাবেন? আজমল তরফদার জবাব দিলেন না, ভ্রু কুঁচকে বসে রইলেন। শুটিং প্যাক আপ হওয়ার পরেও কেউ যাচ্ছে না, বসে আছে। বিকেল 4টা পর্যন্ত শিফট। এখন বাজছে মাত্র 12টা। সারাদিনের কাজ মাটি হবে তা তো হয় না। নায়ক ছাড়াও তো অনেক কাজ আছে, সেগুলো করা যায়। ডিরেক্টর সাহেব রাগের মাথায় প্যাক আপ বলার পরেও মিজান চোখের ইশারায় বলেছে, প্যাক আপ না, সাময়িক বিরতি। অবস্থা ঠান্ডা হলে কাজ আবার শুরু হবে। অবস্থা ঠান্ডা হলো না। মিজান যখন ডিরেক্টর সাহেবের কানে কানে বলল, লাঞ্চ ব্রেকের পর কি স্যার ছোটোখাটো 2-1টা কাজ করে ফেলব, তখন আজমল তরফদার প্রচণ্ড ধমক দিলেন, গাধার বাচ্চা, প্যাক আপ হয়ে গেছে তুই দেখছিস না? খালি বেশি কথা, সামনে থেকে যা, আমাকে কাজ শিখায়। মিজান কুৎসিত ধমকে কিছু মনে করল না। কুৎসিত গালি, তুই তুকারি শুটিং ফ্লোরে চলবে না তো কোথায় চলবে? শুটিং ফ্লোর তো আর শান্তিনিকেতনের আম্রকুঞ্জ না। মিজান একটু দূরে সরে গিয়ে সিগারেট ধরালো। লাইটম্যানদের ইশারায় জানালো, শুটিং আসলেই প্যাক আপ। লাইট নামানো হচ্ছে। চারদিকে আনন্দময় ব্যস্ততা। রেশমার বুক ধকধক করছে। তার মন বলছে আজ পেমেন্ট হবে না। গতকাল 2 শিফট কাজ হয়েছে, পেমেন্ট হয়নি,
বলা হয়েছে আজকের কাজ শেষ হলে একসঙ্গে পেমেন্ট। আজ যে অবস্থা, তাতে পেমেন্টের কোনো সম্ভাবনা সে দেখছে না। জয়দেবপুর ফিরে যাবার ভাড়া পর্যন্ত নেই। 2 দিন হলো ঘরে চাল নেই। আশপাশের দোকান থেকে ধারে আনার উপায় নেই। সবাই টাকা পায়, ধার কেউ দেবে না। তারপরেও সে 3 কেজি চালের ব্যবস্থা করেছিল। আজ টাকা নিয়ে ফেরার পর 1 সপ্তাহের চাল ডালের ব্যবস্থা করে ফেলতে হবে। রেশমা মিজানের কাছে গিয়ে দাঁড়ালো। মিজান বলল, কি চাস? পেমেন্ট হবে না মিজান ভাই? শব্দটার মানে কি রেশমা ধরতে পারছে না। হ্যাঁ, না না। খুব অসুবিধায় আছি মিজান ভাই। আমরা কি খুব সুবিধায় আছি? ব্যাককালের মতো কথা বলিস কি জন্যে? ছবির 12টা বেজে গেছে আর তোর হলো পেমেন্ট? টাকা দরকার ভালো কথা, তার সময় অসময় আছে না? বড় অসুবিধার মধ্যে আছে মিজান ভাই। অফিসে যা, অফিসে গিয়ে মুন্সি সাহেবকে বল এখানে কোনো পেমেন্ট হবে না, সব পেমেন্ট অফিসে। ম্যানেজার সাহেবকে একটু বলে দিবেন? আচ্ছা, মনে থাকবে মিজান ভাই। রেশমার স্বস্তির নিঃশ্বাস ফেলল। গত মাসে বিনাকা স্টোর থেকে খুব কায়দা করে বাজার করেছে। বিনাকা স্টোরের মালিক ইসমাইল সাহেবকে বলেছে, চাচা, আজ আমার একটা সুসংবাদ আছে। আমাদের লাস্ট ছবিটা হিট করেছে তো, এই জন্যে সবাইকে বোনাস দেওয়া হয়েছে। ইসমাইল হাই তুলতে তুলতে বলল, ভালোই তো। আপনার দোকান থেকে তো শুধু ধারেই বাজার করি, আজ নগদানগদি খরিদ। ভুটানের মরিচের আচার আছে না? আজ ভুটানের একটা মরিচের আচারও কিনব। আছে? ইসমাইল আবারও হাই তুলে বলল, সে হাই না তুলে কোনো কথা বলতে পারে না। চাল ডাল আটা, ভুটানের মরিচের আচার, সয়াবিন তেল, চা, চিনি সব মিলিয়ে 573 টাকা। রেশমা বাজারের সব প্যাকেট একত্র করে দাম দেওয়ার জন্য ভ্যানিটি ব্যাগ খুলে হতভম্ব চোখে ভ্যানিটি ব্যাগের দিকে তাকিয়ে রইল। ইসমাইল সন্দেহজনক গলায় বলল, কি টাকা চুরি হয়ে গেছে? না, আনতে ভুলে গেছি। চাচা আমার সঙ্গে কাউকে দিয়ে দিন, বাসা থেকে নিয়ে আসবে, যাবে আর আসবে। আমি রিক্সা ভাড়া দিয়ে দেব। ইসমাইল খানিকক্ষণ ভ্রু কুঁচকে থেকে বলল, কাল দিলেই হবে। আমি স্টুডিওতে যাবার সময় দিয়ে যাব। আমি সকাল 8টার আগেই যাই, তখন দোকান খোলে না। 10টার আগে দোকান খুলি না। তাহলে ফেরার পথে দিয়ে যাব। আচ্ছা। রেশমা আর যায়নি। যাবে কিভাবে? হাত খালি। আল্লাহর অসীম মেহেরবানি, ইসমাইল তার বাসা চেনে না। বাসা চিনলে লোক পাঠিয়ে দিত। সন্ধ্যা মিলিয়ে গেছে। রেশমা শুকনো মুখে বসে আছে বাণী কথাচিত্রের অফিসে। মিজান ম্যানেজার সাহেবকে রেশমার পেমেন্টের ব্যাপারে কিছু বলেনি। বাণী কথাচিত্রের ম্যানেজার মুন্সি শুকনো মুখে বলেছে, শুটিংয়ের পেমেন্ট এখন বন্ধ। স্যারের লিখিত অর্ডার ছাড়া পেমেন্ট হবে না। মুন্সি কঠিন লোক, কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরলেও কিছু হবে না। তারপরেও রেশমা বসে আছে যদি মিজান ভাই চলে আসেন। ইউনিটের লোকেরা ফিল্ম অফিসে দিনের মধ্যে একবার আসেই। মুন্সি বলল, খামাখা বসে আছো কেন? চলে যাও। মিজান ভাই আমাকে থাকতে বলেছেন। তাহলে থাকো। রেশমা মনে মনে হাসল। অভাব তাকে আর কিছু শেখাক বা না শেখাক, একটা জিনিস শিখিয়েছে, সুন্দর করে কথা বলা শিখিয়েছে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে মিথ্যা কারা বলে? অভাবী মানুষেরা। সবচেয়ে সুন্দর অভিনয় কারা করে? অভাবী মানুষেরাই করে। সারাক্ষণ তাদের অভিনয় করতে হয়। প্রচণ্ড দুশ্চিন্তা নিয়ে রেশমা অপেক্ষা করছে, অথচ সে তার মুখ হাসি হাসি করে রেখেছে। এই অভিনয় মোটেই সহজ অভিনয় না। রাত 8টায় অফিস বন্ধ হয়ে যায়। 8টা বাজতে 10 মিনিট বাকি। মুন্সি বলল, কই মিজান সাহেব তো এলেন না? রেশমা উদ্বিগ্ন গলায় বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। মিজান ভাই বললেন সন্ধ্যার পর অফিসে চলে এসো, জরুরি কথা। ভুলে গেলেন কিনা কে জানে, সম্ভবত ভুলে গেছেন। সে উঠে দাঁড়ালো। জয়দেবপুর ফিরে যাওয়ার বাস ভাড়া তার কাছে নেই। সেটা সমস্যা না। তার মতো রূপবতী মেয়ে যদি কন্ডাক্টরকে নরম গলায় বলে ভাড়া নাই, কন্ডাক্টর কিছু মনে করবে না। তবে এদের কাছে সত্য কথা বলতে হবে। এদের কাছে বানিয়ে কোনো গল্প বলা যাবে না। একজন অভাবী মানুষ অন্য একজন অভাবী মানুষের অভিনয় চট করে ধরে ফেলে। বাসের কন্ডাক্টরও অভাবী লোক। আকাশে মেঘ করেছে।
বৃষ্টি নামতে পারে। রেশমাকে মগবাজার বাস স্টেশন পর্যন্ত যেতে হবে। সে মনে মনে চাইছে বৃষ্টি নামুক, তবে এখন না। বাসে ওঠার পর ঝুম বৃষ্টি নামুক। সে বৃষ্টির পানিতে ভিজে জবজবা হয়ে বাসায় যেতে চায়। গরমে ঘামে গা ঘিন ঘিন করছে। মানুষের অপ্রয়োজনীয় ইচ্ছা বোধহয় সবসময় পূরণ হয়। বাস থেকে নেমেই রেশমা বৃষ্টি পেয়ে গেল। ভালো বৃষ্টি। রিকশাওয়ালারা ঘণ্টা বাজিয়ে আসছে। আসুক, রিকশায় ওঠা যাবে না। প্রথমত টাকা নেই, দ্বিতীয়ত ইচ্ছা করছে না। বৃষ্টিতে ভিজতেও যে খুব আরাম লাগছে তা না। বৃষ্টির ফোঁটাগুলো ধারালো বলে মনে হচ্ছে, কেমন যেন গায়ে বিঁধে যাচ্ছে। কিছু কিছু বৃষ্টি নরম করে গায়ে পড়ে, কিছু কিছু বৃষ্টি ধারালো বালের কণার মতো শরীরে বিঁধে যায়। এরকম কেন হয় কে বলবে? বাসার কাছাকাছি এসেই রেশমা তার শরীর থেকে ছবির নাম মুছে মিতু হয়ে গেল। এখন সে আর রেশমা না, এখন সে মিতু। বাসার বারান্দায় মোড়ার ওপর মবিন ভাই বসা। তার পাশে মিতুর বোন ঝুমুর গালে হাত দিয়ে গল্প শুনছে। ঝুমুর মিতুকে দেখেনি। মবিন প্রথম দেখল এবং আঙুল উঁচিয়ে ঝুমুরকে দেখালো। ঝুমুর উঠে দাঁড়ালো, খুশি খুশি গলায় চেঁচালো, আপা চলে এসেছে আপা। ঝুমুরের চিৎকার শুনে তার মা শাহেদা এসে দরজায় দাঁড়ালেন। তার মুখও আনন্দে উজ্জ্বল। তিনি এগিয়ে এসে মেয়ের হাত ধরে নরম গলায় বললেন, ভিজে কি হয়েছিস? ভিজলি কেন? রিকশা নিয়ে চলে এলি হতো। মিতু মবিনের দিকে তাকালো। মার সামনে এই মানুষটির সঙ্গে কথা বলতে তার লজ্জা লাগে। আগে যখন আপনি করে বলতো তখন লজ্জা লাগতো না, এখন তুমি তুমি করে বলে বলেই লজ্জা লাগে। মিতু বলল, তুমি কখন এসেছ? মবিন জবাব দিল না, মুখ টিপে হাসল। ঝুমুর বলল, মবিন ভাইয়া বিকালে এসেছে। আমি বললাম আপার আজ সেকেন্ড শিফট পর্যন্ত শুটিং, 12টার আগে আসবে না। মবিন ভাইয়া বলেছে অবশ্যই সে 8টার আগে চলে আসবে। ওনার কথাই ঠিক হলো। আপা তুমি কাপড় বদলে আসো, শীতে কাঁপছ। মিতু কাপড় বদলাতে গেল। শাহেদা বাথরুমের পাশে তোয়ালে হাতে দাঁড়িয়ে আছেন। তিনি চাপা গলায় বললেন, মবিন আজ বাজার টাজার করে নিয়ে এসেছে। কেন? জানি না কেন। 2 কেজির মতো পোলাওয়ের চাল, খাসির মাংস, বাটার অয়েল। আমাকে বলল, মা আপনার হাতে পোলাও কোরমা খেতে ইচ্ছে করছে। রেঁধেছ পোলাও কোরমা? ঘরে আদা গরম মশলা কিছুই নেই। তুই তো টাকা পয়সাও দিয়ে যাসনি। গরম মশলা ছাড়াই কোরমা রেঁধেছ? না। মবিন বলল, আর কি কি লাগবে আমি তো জানি না, একটা কাগজে লিস্ট করে দিন, নিয়ে আসি। বুদ্ধিমান ছেলে, আমাদের অবস্থা যে জানে না তা তো না। তাড়াতাড়ি খাবার দিয়ে দাও মা, প্রচণ্ড খিদে লেগেছে। তুই কি টাকা পয়সা কিছু এনেছিস? মিতু জবাব দিল না। টাকা পয়সা নিয়ে কথা বলতে কিংবা টাকা পয়সা নিয়ে ভাবতে এই মুহূর্তে ভালো লাগছে না। শাহেদা চাপা গলায় বললেন, ও তোর জন্যে কি জানি এনেছে। হঠাৎ করে এইসব কি বুঝলাম না। শাহেদা না বুঝলেও মিতু বুঝেছে। আজ 18 তারিখ, তার জন্মদিন। বাসায় কারোর মনে নেই, তার নিজেরও মনে নেই, কিন্তু মবিন ভাইয়ের ঠিকই মনে আছে। এই এক উপলক্ষ ধরে শুধু শুধু এতগুলো টাকা খরচ করার কোনো মানে হয় না। মিতু তোয়ালে দিয়ে ভিজে চুল জড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালো। মবিন একা একা বসে আছে। তাকে কেমন যেন রোগা রোগা লাগছে। মিতু হাসি মুখে বলল, তুমি নাকি আমার জন্য কি উপহার এনেছ? মা বলল, কই উপহারটা দাও। ঝুমুরের কাছে দিয়েছি। জিনিসটা কি, বই? একটা শাড়ি, কম দামি জিনিস, সুতি শাড়ি। রংটা খুব মনে ধরল। কি রং? জমিনটা হালকা বেগুনি, পার সবুজ। কালো মেয়েদের জন্য কখনো বেগুনি রং কিনতে নেই। বেগুনি রঙে কালো মেয়েদের আরও কালো দেখায়। বেগুনি রং আশপাশ থেকে রং শুষে নেয়। এত সব জানো কিভাবে? আমাদের বেকআপ ম্যান, তার কাছে শুনেছি। আজ তোমাদের শুটিং ক্যান্সেল হলো কেন? নানান কারণ। অন্য কথা বলো। তোমার সঙ্গে ছবির গল্প করতে ভালো লাগে না। চাকরি টাকরির কোনো খবর পেয়েছ? না। বাজার উপহার এইসব দেখে ভাবলাম হয়তো কিছু পেয়ে গেছ। এখনো পাইনি। তাহলে করছো কি? আগে যা করতাম তাই করছি। জ্ঞানের ফেরিওয়ালা।
বাড়ি বাড়ি জ্ঞান ফেরি করে বেড়াচ্ছি। প্রাইভেট টিউশনি। চাকরির ইন্টারভিউ দেয়া কি বন্ধ করে দিয়েছ? না, এখনও দিচ্ছি। আমার ধৈর্য আমার দুর্ভাগ্যের মতোই সীমাহীন। বইয়ের ভাষায় কথা বলবে না, আমার খুবই বিরক্ত লাগে। যা বলার সহজ ভাষায় বলবে। আচ্ছা, বলবো। মিতু মবিনের পাশে রাখা মোড়ায় বসতে বসতে বলল, তুমি জ্ঞানের ফেরিওয়ালা হয়ে যা রোজগার করো তাতে তোমার নিজেরই চলে না, তার উপর দেশে টাকা পাঠাতে হয়। এই অবস্থায় শুধু শুধু এতগুলো টাকা খরচ করা খুব অন্যায়। মবিন হালকা গলায় বলল, ন্যায় অন্যায় জানি নে। তোমাকে না বললাম বইয়ের ভাষায় কথা বলবে না? দিন রাত বই পড়তে পড়তে নিজে খানিকটা বইয়ের মতো হয়ে গেছি। শুষ্কং কাষ্ঠং। এই যে এত ইন্টারভিউ দিচ্ছ, কোথাও কিছু হচ্ছে না? প্রতিবারই হচ্ছে একটা ভাব হয়, তারপর হয় না। সেটা আবার কেমন? দিন কুড়ি আগে চাকরির একটা ইন্টারভিউ দিলাম। বোর্ডের চেয়ারম্যান বললেন, আপনার বাইরের পড়াশোনা তো বেশ ভালো, কোয়াইট ইমপ্রেসিভ। আপনার ইন্টারভিউ নিয়ে ভালো লাগলো। এই পর্যন্তই। চাকরি হয়নি। একদিন নিশ্চয়ই হবে। মবিন হাসল, সুন্দর করে হাসল। অন্ধকারে তার হাসি মুখ দেখা গেল না। মিতুর মনে হলো দেখা না যাওয়াটাই ভালো। মানুষটার হাসি মুখ এত সুন্দর, দেখলেই বুকে অসহ্য যন্ত্রণা হয়। ঝুমুর এসে বলল, মবিন ভাই, খেতে আসুন। মবিন উঠে দাঁড়াল। মেঝেতে পাটি বিছিয়ে খাবার আয়োজন। মবিনকে মাঝখানে রেখে দু বোন দুপাশে বসেছে। শাহেদা খাবার এগিয়ে দিচ্ছেন। মবিন তার দিকে তাকিয়ে বলল, মা, আপনি খাবেন না? সুন্দর করে মা ডাকল, কিন্তু শাহেদার সেই মা ডাক ভালো লাগল না। ছেলেটা ভালো, খুবই ভালো। তার বড় ছেলে রফিকের প্রিয় বন্ধুদের একজন। তাকে দেখলেই রফিকের কথা মনে হয়। কিন্তু শাহেদার এই ছেলেকে পছন্দ না। অপছন্দের কারণও তিনি জানেন না। মবিন বলল, মা, আপনিও আমাদের সঙ্গে বসুন। শাহেদা যন্ত্রের মতো বললেন, তোমরা খাও, রাতে আমি কিছু খাই না, অম্বল হয়। ঝুমুর বলল, মবিন ভাই খেতে খেতে ওই গল্পটা আবার বলুন না, সবাই শুনুক। কোন গল্পটা? জ্ঞানী ভূতের গল্পটা। আপা, তুমিও শোনো, ভয়ঙ্কর হাসির। হাসতে হাসতে বিষম খাবে। ভূতরা তো সাধারণত খুব বোকা হয়। ওই ভূতটা ছিল বুদ্ধিমান এবং জ্ঞানী। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের প্রথম ২৬ পৃষ্ঠা তার মুখস্থ ছিল। শাহেদা বিরক্ত গলায় বললেন, খাওয়ার সময় এত গল্প কি? চুপচাপ খেয়ে যা। মবিন, খেতে পারছ? খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। হোটেলের কুৎসিত খাবার খাই। পোলাও কোরমা অমৃতের মতো লাগছে। ঝুমুর বলল, মবিন ভাই, অমৃত খেতে কি পোলাও কোরমার মতো? মবিন হাসি মুখে বলল, না, অমৃত খেতে মিষ্টি। এমনভাবে বললেন যেন আপনি অমৃত খেয়ে দেখেছেন। শাহেদা আবারও বিরক্ত গলায় বললেন, খাওয়ার সময় এত কথা কেন? খাওয়া শেষ করে মবিন বারান্দায় বসে আছে। খুব জোরে সোরে বৃষ্টি নেমেছে। মবিনের পাশে ঝুমুর বসে আছে। সে চোখ বড় বড় করে গল্প শুনছে। শাহেদা শুয়ে পড়েছেন। তার শরীর ভালো লাগছে না। মিতু রান্নাঘরে চায়ের পানি বসিয়েছে। চায়ের দুধ নেই, রং চা বানাতে হবে। মবিন রং চা খেতে পারে না। ঝুমুর এসে পাশে বসল। চাপা গলায় বলল, আপা, কিরকম ঝুম বৃষ্টি নেমেছে দেখেছ? মবিন ভাই, এরকম ঝুম বৃষ্টির মধ্যে কিভাবে যাবে? ভিজতে ভিজতে যাবে। আর কিভাবে যাবে? আজ আমাদের বাসায় থেকে যাক না। অনেক রাত পর্যন্ত আমরা তিনজন মিলে গল্প করব। থাকবে কোথায়? বসার ঘরে বিছানা করে দেব। ও রাজি হবে না। বললেই রাজি হবে। বলে দেখব আপা। দেখতে পারিস। ঝুমুর ছুটে চলে গেল। উৎসাহে তার চোখ ঝলমল করছে। মিতু ছোট্ট নিঃশ্বাস ফেলে কাপে চা ঢালছে। সে জানে মবিন রাজি হবে না। এইসব ব্যাপারে সে ভয়ঙ্কর সাবধান। মিতু চা নিয়ে বারান্দায় গেল। ঝুমুর করুণ গলায় বলল, আপা, মবিন ভাই থাকতে রাজি হচ্ছে না। তুমি একটু বলে দেখো না। মবিন চায়ের কাপ হাতে নিতে নিতে বলল,
তোমার আপা বললেও রাজি হব না। বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধাবেন? অনেকদিন অসুখ বিসুখ হচ্ছে না, একটা অসুখ বাঁধাতে ইচ্ছে করছে। চা শেষ করে বৃষ্টির মধ্যেই মবিন নেমে গেল। ঘরে কোনো ছাতা নেই। মিতুর মনটা খারাপ লাগছে। একটা ছাতা থাকলে বেচারাকে দেয়া যেত। দু বোন বারান্দায় বসে আছে। ঝুমুর বলল, মবিন ভাই নামলো আর কি বৃষ্টিটাই শুরু হলো। আপা দেখলে? অসুখ বিসুখ করছিল, এখন সে নির্ঘাত অসুখে পড়বে। পড়ুক। আপা, উনি যে তোমার জন্য শাড়িটা এনেছেন সেটা পরবে? রাত দুপুরে নতুন শাড়ি পরব কেন? পরো না, দেখি কেমন লাগে, প্লিজ। শুধু শুধু বিরক্ত করিস না তো ঝুমুর, প্রচণ্ড মাথা ধরেছে। আমি এখন শুয়ে পড়ব। বেচারা শখ করে এনেছে, পরো না। পরলে কি হবে? ও তো আর দেখবে না। না দেখুক, তুমি তো জানবে সে তোমার জন্যে কষ্ট টষ্ট করে একটা শাড়ি এনেছে, তুমি সেটা পরেছ। ওই শাড়ি আমাকে মানাবে না, বেগুনি রঙের শাড়ি। আমি কালো একটা মেয়ে। প্লিজ আপা, প্লিজ। ঝুমুর, তোর খুব বিরক্ত করা স্বভাব হয়েছে। 1,00,000 বার প্লিজ বললেও আমি এখন শাড়ি পরব না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি পরবে। আয় শুয়ে পড়ি। রাত দুপুর পর্যন্ত বারান্দায় বসে থাকার কোনো মানে হয় না। আরেকটু বসি আপা। তুই বসে থাক, আমি শুয়ে পড়ি। ও আপা, একটা কথা বলতে ভুলে গেছি। বিকালে এক ভদ্রলোক এসে তোমাকে একটা চিঠি দিয়ে গেছেন। মিতু বিস্মিত হয়ে বলল, কি চিঠি? আমি কি করে বলবো কি চিঠি? খামে বন্ধ। আমি খাম খুলিনি। খাম খুলে মিতু 4টে চকচকে 500 টাকার নোট পেল। কোনো চিঠি নেই, শুধুই টাকা। টাকাগুলো সে মোবারক সাহেবের বাড়িতে ফেলে এসেছিল। ঝুমুর অবাক হয়ে বলল, এত টাকা কিসের আপা? মিতু ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।